আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে আসা। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অল্প কয়েক মিনিট আমি কথা বলবো। এই কথাগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন আপনাদের সামনের সময়গুলোতে। সর্বপ্রথম কথা হলো, এই মুহূর্তটা যেটা এখন বর্তমানে বাংলাদেশে চলছে, এটা একটা হতাশার মুহূর্ত। তবে হতাশার মধ্যে সবচেয়ে বড় আশার কথা হলো, এই মুহূর্তে আপনাদের জন্য সামনে বড় বড় 4টা সার্কুলার অপেক্ষা করতেছে। তার মধ্যে অন্যতম একটা সার্কুলার হলো প্রাইমারিতে শিক্ষক পদের সার্কুলার। এর আগে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া হতো। সহকারী শিক্ষক পদের পরিবর্তে এবার যে সার্কুলারটা আসতে যাচ্ছে, এখানে সরাসরি নিয়োগ দেওয়া হবে প্রাইমারি শিক্ষক হিসেবে। এবং প্রাইমারি শিক্ষক হিসেবে আমরা প্রথমে শুনেছিলাম 40,000 পদ, পরে আমরা শুনলাম 17,000 পদ এবং ফাইনালি আমরা দেখলাম 13,300 বা 13,500 এরকম একটা পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ যাই হোক, সর্বমোট সংখ্যাটা 13 থেকে 15,000-এর মধ্যে থাকবে শিক্ষক পদের সার্কুলার। এবং এই সার্কুলারটার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019। এই শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ বলা ছিল প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেয়েদের জন্য কোটা থাকবে 60%, অর্থাৎ 60% মেয়ে অবশ্যই বাধ্যতামূলকভাবে নিতে হবে। এইটা পরিবর্তন করে এছাড়া ছিল পোষ্য কোটা। পোষ্য কোটা ছিল 20%, অর্থাৎ যাদের বাবা মা প্রাইমারি স্কুলে চাকরি করেছে অন্তত 20% এরকম লোকজনকে প্রাইমারি স্কুলে নিয়োগ দিতে হবে। তো এই দুইটা বিষয় বাতিল করে নতুন করে যে বিধিমালা করা হয়েছে, সেখানে নারীদের জন্য এই 60% কোটাটা এখন আর থাকবে না এবং পোষ্য কোটা 20% এটাও এখন আর থাকবে না। যেহেতু এই দুইটা জিনিস এখন আর থাকছে না, সেহেতু নতুন পদ্ধতিতে শুধুমাত্র 2024 সালের 23 তারিখের গেজেট অনুযায়ী, অর্থাৎ কোটার ব্যাপারে সর্বশেষ যে বিধান, সেই বিধানে বলা আছে 93% জেনারেল বা উন্মুক্ত কোটা সাধারণ শিক্ষার্থীদের জন্য, আর বাকি 7% থাকবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অন্যান্য কোটা। তাহলে যদি 100টা পদে সার্কুলার হয়, 93টা পদ থাকবে উন্মুক্ত। 1000 পদ হলে 1000 পদের মধ্যে 930টা পদ থাকবে উন্মুক্ত। 10,000 পদ হলে তার মধ্যে 9,300 পদ থাকবে উন্মুক্ত। ঠিক একইভাবে যদি 15,000 পদ হয়, তাহলে 15,000 পদের মধ্যে প্রায় 9 আর হলো 4,500, অর্থাৎ 13,500 পদ উন্মুক্ত থাকবে যদি 15,000 হয়। 13,000 হলে ধরেন 11 থেকে 12,000 পদ উন্মুক্ত থাকবে। অর্থাৎ ওইখানে ছেলে মেয়ে উভয়ের কম্পিটিশন সমান, কোনো পোষ্য কোটা বা অন্যান্য কোনো কোটা নাই। আমি কিন্তু আপনাদেরকে আজকে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস 3টা সম্পর্কেই পূর্ণাঙ্গ একটা দিক নির্দেশনা দিব এবং 11 থেকে 20তম গ্রেডের বর্তমানে যে যে পরীক্ষাগুলো চলছে সেগুলো সম্পর্কেও খুব ভালোভাবে গুছিয়ে একটা আইডিয়া ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি প্রথমেই যেটা বলছিলাম যে 60% নারী কোটা এবং 20% পোষ্য কোটা, এটা বাদ দিয়ে নতুন যে বিধিমালা, সেই বিধিমালাটার ভেটিং শেষ, বিধিমালাটার খসড়াও চূড়ান্ত হয়ে গেছে এবং এই চূড়ান্ত খসড়া আইন মন্ত্রণালয় থেকে পাশ হয়ে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। এই সপ্তাহের মধ্যে চলে আসে যদি, ওনারা চেষ্টা করতেছে এই সপ্তাহেই সার্কুলারটা প্রকাশ করতে। আর যদি বাই এনি চান্স এই সপ্তাহে ওনারা সার্কুলারটা প্রকাশ করতে না পারে, তাহলে আগামী মাসের প্রথমার্ধে, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনারা প্রাইমারির সার্কুলারটা পেয়ে যাবেন। এইটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপার, যেখানে পরীক্ষা হবে 100 নম্বরের এবং 100 নম্বরের পরীক্ষার মধ্যে 75 নম্বর এমসিকিউ এবং 25 নম্বরের ভাইভা পরীক্ষা হবে। এবং 75 নম্বরের যে এমসিকিউ, সেখানে 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট, এটা আপনারা জানেন। দ্বিতীয় জিনিসটা হলো, প্রাইমারিতে এর আগে সর্বশেষ 2012 সালে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ হয়েছিল। তারপরে 34তম বিসিএস থেকে শুরু হলো বিসিএস নন ক্যাডার হিসেবে প্রাইমারি প্রধান শিক্ষক হিসেবে সরাসরি নিয়োগ। অর্থাৎ এটার জন্য আলাদা করে কোনো নিয়োগ হতো না, সব নিয়োগ বিসিএস নন ক্যাডার থেকে। বিসিএস এ যারা 1500 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার পায় না, তাদেরকে দেওয়া হয় নন ক্যাডার। এই নন ক্যাডার হিসেবে প্রাইমারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া শুরু হয় 34তম বিসিএস থেকে। এবারই প্রথম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে বিসিএস নন ক্যাডার থেকে প্রাইমারি প্রধান শিক্ষক না নিয়ে
তার পরিবর্তে এইটাকে সরাসরি নিয়োগের মাধ্যমে অর্থাৎ সরাসরি সার্কুলার প্রকাশ করে সেই সার্কুলারের মাধ্যমে 2382টা শূন্য পদ আছে প্রধান শিক্ষকের জন্য, এবং প্রধান শিক্ষকের জন্য যে 2382টা শূন্য পদ, এই 2382টা শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং সরাসরি নিয়োগ দিলে এটার জন্য আলাদা করে সার্কুলার প্রকাশ হবে এবং এটার জন্য চিঠি অলরেডি পিএসসির কাছে চলে গিয়েছে। পিএসসির যে কার্যক্রম তাও প্রায় শেষের দিকে। এই কার্যক্রম শেষ হলে আশা করি আগামী মাসে একসাথে ডাবল সার্কুলার পাবেন, অর্থাৎ একটা সার্কুলার হলো প্রাইমারি শিক্ষক পদের জন্য যেখানে 13,000 থেকে 15,000-এর মতো পদ থাকবে, এক্সাক্ট সংখ্যাটা আমি বলতে পারতেছি না, 13,000 থেকে 15,000 এর মধ্যে। আর দ্বিতীয় যেটা হলো প্রধান শিক্ষক পদে, প্রধান শিক্ষক পদে 2382টা পদ থাকবে, ওইখানেও সেম জিনিস, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্টই থাকবে এবং 4টা সাবজেক্টের মধ্যে হয়তো 200 নম্বরের পরীক্ষা ওনারা নিতে চাইবে, একবারে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং সরাসরি এরপরে ভাইবা পরীক্ষা 50 নম্বরের। এই দুইটা পরীক্ষার পরীক্ষা পদ্ধতি এক, সিলেবাস এক, এবং এই দুইটা পরীক্ষা যারা দিবেন উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স, অর্থাৎ যারা 4 বছর মেয়াদী অনার্স করছেন তারা সরাসরি এই নিয়োগে আবেদন করতে পারবেন, মাস্টার্সের কোনো বাধ্যবাধকতা নেই। এটা গেল দুইটা প্রাইমারি নিয়ে দুইটা কথা, একটা হলো প্রাইমারি শিক্ষক, একটা হলো প্রাইমারি প্রধান শিক্ষক। দুইটা সার্কুলারই আপনারা মনে হয় প্রত্যেকেই আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। আর এর পাশাপাশি যেটা আসতেছে সেটা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও বিধিমালায় পরিবর্তন আসতেছে। আগে যেটা ছিল 19তম শিক্ষক নিবন্ধন হওয়ার কথা ছিল, অলরেডি এর আগে 1 থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে গেছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে কর্তৃপক্ষ নেয় ওইটা হলো NTRCA, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অর্থাৎ ওনাদের কাজ হলো বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা ওনারা দেখেন এবং ওনারা সার্টিফিকেট প্রদান করেন। তো এই NTRCA নতুন করে একটা পদ্ধতি নিতে যাচ্ছে বা নতুন করে একটা পদ্ধতির মধ্যে আসতে যাচ্ছে, যেখানে হলো আপনার আগের যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিতে ছিল আপনি NTRCA এর সার্কুলারে আবেদন করবেন, আবেদন করার পরে প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, প্রিলিমিনারি পাশ করলে লিখিত পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষায় পাশ করলে ভাইবা পরীক্ষা দিবেন এবং ভাইবা পরীক্ষায় পাশ করলে জাতীয় মেধা তালিকা হবে এবং জাতীয় মেধা তালিকা হলে তারপরে NTRCA কর্তৃপক্ষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এরপরে এই গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন, তারপরে সেই গণবিজ্ঞপ্তির ফলাফল হবে এবং সেইখানে আপনাকে একটা স্কুলে সুপারিশ করা হবে। এই ছিল প্রসেসটা। তো এই প্রসেসটা পরিবর্তন হয়ে এখন নতুন যে প্রসেসটা আসতে যাচ্ছে এই প্রসেসে এত জটিলতা আর থাকবে না, একেবারে সহজ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সার্কুলার প্রকাশ হবে, সার্কুলারের যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই এই সার্কুলারে আবেদনের পরে যদি প্রিলি, লিখিত এবং ভাইবা এই 3 ধাপের যে পরীক্ষা, 3 ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে সরাসরি আপনাকে সহকারী শিক্ষক বা প্রভাষক হিসেবে স্কুল বা কলেজে নিয়োগ দিয়ে দেওয়া হবে। স্কুল পর্যায়ে 2 যেটা আছে এখানে সহকারী এখানে আপনার জুনিয়র শিক্ষক হিসেবেও আপনাদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ সার্কুলার প্রকাশ হবে, সার্কুলারে যদি আপনি পাশ করেন, পাশ করলে আপনি সরাসরি নিয়োগ পেয়ে যাবেন। আর এরপর বাকি থাকলো চারুকলা যেটা আছে, চারুকলার ক্ষেত্রে আপনার প্রাইমারি শিক্ষক চারু ও কারুকলা, সঙ্গীত, শারীরিক শিক্ষা, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে 1 বছর মেয়াদী ডিগ্রি প্রয়োজন হবে। অনার্সের পাশাপাশি 1 বছর মেয়াদী একটা ডিগ্রির প্রয়োজন হবে। যাদের 1 বছর মেয়াদী ডিগ্রি আছে তারা প্রত্যেকে এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা। এখন শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা বা সঙ্গীত এইটাতে এবং সাধারণ পদে, প্রাইমারি শিক্ষক সাধারণ এই পদে, 2টা পদে একই ব্যক্তি একসাথে আবেদন করতে পারবেন না, যে কোনো একটা পদে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা কোনটা নেবেন। আর 19তম শিক্ষক নিবন্ধনে যেহেতু আগের পদ্ধতিটা বাতিল হয়ে যাচ্ছে, আগে সিস্টেম ছিল প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হতো, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটার উপরে 25 নম্বর করেছিল এবং 4টা সাবজেক্টে 4, 25, 100 নম্বরের মধ্যে যদি আপনি পাশ করতে পারতেন তাহলে 5 নাম্বার ছিল 40, অর্থাৎ 100-র মধ্যে 40 পেলে পাশ করলে আপনি লিখিত পরীক্ষা দিতে পারতেন। কিন্তু এখন থেকে যে পদ্ধতিটা ওনারা করতে চাচ্ছে সেটা হলো
200 নম্বরের একটা পরীক্ষা হবে যেখানে প্রিলিমিনারি এবং লিখিত দুইটা টাইপই একসাথে থাকবে। আর দুইটা টাইপ যদি একসাথে থাকে এরকমও হতে পারে যে আপনার জেনারেল পার্টের পুরা 100 নাম্বার এমসিকিউ এবং সাবজেক্টিভ পার্টের 100 নাম্বার লিখিত পরীক্ষা, অথবা জেনারেল পার্টের 100 নাম্বার এমসিকিউ এবং সাবজেক্টিভ 100 নাম্বার এমসিকিউ। যেরকম 49তম বিসিএস এ সাবজেক্টিভ অংশটা পুরোটা এমসিকিউ হচ্ছে, ঠিক ওইভাবেও আপনাদের এমসিকিউ নিতে পারে এবং দুইটা পরীক্ষা একই দিনে একই সাথে একই প্রশ্নে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগে থেকে ভালো করে প্রস্তুতি নিলে এই পরীক্ষাটা ক্র্যাক করা সহজ হবে এবং এই 200 নম্বরের পরীক্ষাটায় যদি কেউ পাশ করে তাহলে সরাসরি সে ভাইভা দেওয়ার সুযোগ পাবে এবং ভাইভায় পাশ করলে সরাসরি তাকে একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। এবং বলে দেওয়া হয়েছে নতুন যে বিধিমালা, নতুন বিধিমালার মধ্যে বলা আছে যে আপনি সার্কুলারে যদি পাশ করেন তাহলে পাশ করার পরে সরাসরি স্কুলে আপনাকে সুপারিশ করা হবে। সেক্ষেত্রে আপনার বয়স আর নতুন করে বিবেচনা করা হবে না, বরং আপনার বয়স বিবেচনা করা হবে যেই দিন সার্কুলার দিবে ওই দিন থেকে আপনার বয়সটা বিবেচনা করা হবে। অর্থাৎ যেদিন আপনি আবেদন করতেছেন ওই দিন যদি আপনার বয়স 35 বা তার থেকে কম থাকে তাহলে আপনি এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। আর প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক এই দুইটার ক্ষেত্রে সার্কুলারে আবেদন করতে বয়স সীমা থাকতেছে 35। এবং এনটিআরসি এর নতুন যে সিস্টেম, নতুন সিস্টেমে আর একটা মজার জিনিস আছে, সেটা হলো এখন আর মেধা তালিকা বা ওই জাতীয় জটিলতা এবং গণবিজ্ঞপ্তি এই জাতীয় জটিলতা এগুলো থাকবে না। সরাসরি প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা দিয়ে আপনি শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন এবং শিক্ষক হিসেবে নিয়োগ পেলে এমপিও ভুক্তি হওয়ার জন্য আগে যে জটিলতা ছিল ওইটার জন্য কাজ চলছে, যাতে এমপিও ভুক্ত হওয়ার জন্য আলাদা করে কোনো জটিলতা আপনাদের না থাকে। আপনি জয়েন করার পরপরই এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার এটা সরাসরি পেয়ে যান। এটা গেল একটা কথা। এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতি যেহেতু পরিবর্তন হচ্ছে সেহেতু আমার মনে হয় যে কাটমার্ক আগে যে 40% কাটমার্কস ছিল, অর্থাৎ 100-র মধ্যে 40 পেলেই পাস, এই পদ্ধতিটা হয়তোবা উঠে যাবে অথবা পাস মার্কটা আর একটু আপগ্রেড করবে, অর্থাৎ 80 বা 100 এরকম করতে পারে পাস মার্কটা। এটা এখনো শিওর না, বিধিমালার 3-4টা পদ্ধতি ওনারা রেখেছে, 3-4টা পদ্ধতির ভেটিং চলছে এবং ভেটিং গুলো শেষ পর্যায়ে। ভেটিং মানে হলো যাচাই বাছাই, এই যাচাই বাছাই পর্যালোচনা শেষ হলে ওনারা ওইটাতে স্বাক্ষর করে এটা পাঠিয়ে দিবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় যদি সুপারিশ করে চূড়ান্ত করে দেয় তখন এটা এনটিআরসি কর্তৃপক্ষের হাতে আসবে এবং কর্তৃপক্ষ এই ফাইলটা হাতে পেলে যথাসম্ভব দ্রুত আপনাদের সার্কুলারটা প্রকাশ করবে। সেক্ষেত্রে আপনারা সার্কুলার পেতে পারেন আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এনটিআরসি ওয়ালারা, এবং প্রাইমারি ওয়ালারা সার্কুলার পাবেন হলো আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে অথবা এই মাসের মধ্যেই শেষার্ধে নতুন সার্কুলার পেয়ে যাবেন। এবং পাশাপাশি আরো একটা সুখবর হলো 50তম বিসিএস এর যে চেইন সার্কুলার, অর্থাৎ চেইন বলতে ওনারা প্রতি বছরে একটা করে সার্কুলার প্রকাশ করে, সেই চেইন সার্কুলারের এবছরের চেইনে নতুন করে সার্কুলারটা আসতে যাচ্ছে 50তম বিসিএস এর আগামী 1 নভেম্বর 2025 50তম বিসিএস এর সার্কুলার আসবে। এবং এই বিসিএস এর সার্কুলারের পদ সংখ্যা ইতিহাসে অন্যতম একটা বড় সার্কুলার হতে যাচ্ছে। মোটামুটি আশা করা যাচ্ছে 2 থেকে 2,500 হাজার পদ সংখ্যা থাকবে এবং এখানে জেনারেলের পদ সংখ্যা অনেক বেশি থাকবে, যেটা এর আগে কখনো জেনারেলে এত বেশি পদ থাকে নাই। পাশাপাশি টেকনিক্যাল পদ নিয়ে আমাদের 47তম বিসিএস এ পদ সংখ্যা 3,500 হয়েছিল, কিন্তু ওইখানে ম্যাক্সিমামই ছিল ডাক্তারদের জন্য পদ সংখ্যা প্রায় 1400-র মতো। সো সামনের পরীক্ষাটা এরকম থাকবে না। সামনের যে বিসিএসটা 50তম বিসিএস এর সার্কুলারের পদ সংখ্যা অনেক বেশি থাকবে। এই মুহূর্তে ওনাদের যে পদ সংখ্যা জমা আছে এটা একটু কনফিডেন্সিয়াল বা একটু গোপনীয়, তবে এইটাই শুধু বলে রাখছি আপনাদের কাছে, সেইটা হলো 50তম বিসিএস এর সার্কুলারে অনেক বড় একটা অ্যামাউন্টে পদ সংখ্যা থাকবে এবং এটার সার্কুলার প্রকাশিত হবে আগামী 1 নভেম্বর এবং সার্কুলারে আবেদন চলবে 30 নভেম্বর পর্যন্ত। এবং ঠিক 30 নভেম্বর শেষ হলে ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস পরে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যদি ইলেকশন বা এই ধরনের কোনো ক্যাচাল না হয়। তাহলে ঠিকঠাকভাবে সবকিছু গোছগাছ থাকলে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা 50তম বিসিএস এর পরীক্ষার জন্য বসতে যাচ্ছেন। তাহলে গেল আমাদের 4টা পরীক্ষা, একটা হলো প্রাইমারি শিক্ষক, একটা হলো প্রাইমারি প্রধান শিক্ষক, একটা হলো এনটিআরসি এর শিক্ষক বা সহকারী শিক্ষক বা জুনিয়র শিক্ষক বা প্রভাষক। এই পদগুলোর জন্য যে সার্কুলারটা
দুইটা সার্কুলারই একসাথে সেপ্টেম্বর মাসে পেতে যাচ্ছেন এবং অক্টোবর বাদ দিয়ে নভেম্বর মাসে 50তম বিসিএস এর সার্কুলার পেতে যাচ্ছেন। এর বাইরেও 11 থেকে 20তম গ্রেডের নিয়মিত প্রচুর পরিমাণে পরীক্ষা হচ্ছে, যেই পরীক্ষাগুলোর সার্কুলার অনেক আগে প্রকাশিত হওয়া আছে পরীক্ষার সামনে। যেমন সামনে পরীক্ষা আছে, এরকম যে পরীক্ষাগুলো যে মন্ত্রণালয়ের পরীক্ষা আছে, আমি যদি মন্ত্রণালয়গুলোর নাম বলি, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এখনো বাকি, খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক এটার পরীক্ষা বাকি, বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদ এটার পরীক্ষা বাকি, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পদের পরীক্ষা এখনো বাকি, এলজিইডি বা আমাদের যে এই মন্ত্রণালয় যেটা এলজিইডি মন্ত্রণালয়, যেটা এলজিইডি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা এখনো বাকি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এটার বিভিন্ন পদের পরীক্ষা বাকি, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ বিভাগ এইটার বিভিন্ন পরীক্ষা বাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এইটার বিভিন্ন পরীক্ষা বাকি, বাংলাদেশ চা বোর্ডের পরীক্ষা বাকি বিভিন্ন পদে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিভিন্ন পদের পরীক্ষা বাকি, এগুলোর সামনে ডেট আসতেছে। এরপরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন পদের পরীক্ষা বাকি, এরপরে হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন পদের পরীক্ষা বাকি, এরপরে হলো বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন পদের পরীক্ষা বাকি, এরপরে হলো বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বা অন্যান্য পদের পরীক্ষা এখনো বাকি। এর বাইরেও আরো অনেকগুলো পদ আছে যেগুলো আমি এখানে উল্লেখ করতে পারতেছি না সময়ের জন্য। মোটামুটি ধরতে গেলে আরো 20টা পরীক্ষার এখনো ডেট বাকি, অর্থাৎ সার্কুলার হয়েছে, অ্যাপ্লিকেশন শেষ, আবেদন করা হয়ে গেছে, সামনে পরীক্ষা। তো সব মিলায় প্রায় 20টার মতো পরীক্ষা সামনে পেন্ডিং আছে। আর পাশাপাশি 4টা বড় সার্কুলার এই মাসে, অর্থাৎ এই মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথমার্ধে আপনারা পেয়ে যাবেন। একটা হলো প্রাইমারি শিক্ষক, একটা হলো প্রাইমারি প্রধান শিক্ষক। এর বাইরে আসতেছে আমাদের শিক্ষক নিবন্ধনের সার্কুলার, 19তম আর নাম হবে না, এটার নতুন নাম হবে শিক্ষক নিবন্ধন সার্কুলার। এবং এইখানে কোনো প্রক্রিয়ায় গণবিজ্ঞপ্তি সিস্টেম থাকবে না বা জাতীয় মেধা তালিকা সিস্টেম থাকবে না, সরাসরি এখানে নিয়োগ হবে। এছাড়াও আপনাদের সামনে হাতে পরীক্ষা আছে সেপ্টেম্বর মাসের 19 তারিখ, 19 সেপ্টেম্বরের 47তম বিসিএস পরীক্ষা। এর বাইরেও আপনাদের হাতে পরীক্ষা আছে অক্টোবর মাসের মাঝামাঝি নাগাদ 49তম স্পেশাল বিসিএস এর পরীক্ষা। তো সামনে শুধু পরীক্ষা 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 পরীক্ষা, পরীক্ষাময় একটা জীবন সামনে আসতে যাচ্ছে। এই সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন এটার উপর ডিপেন্ড করবে আপনি এই সময়টা থেকে কি এক্সট্রাক্ট করে নিতে পারবেন বা কি বের করে নিতে পারবেন। এখন আপনার উপর ডিপেন্ড করছে যে এই সময়টাকে আপনি ভালোভাবে কাজে লাগিয়ে আসলেই ভালো কিছু করতে চাচ্ছেন, নাকি হতাশায় কাটাবেন যে না সার্কুলার তো নাই, আমি তো কোথাও খুঁজে পাই না। আমি আপনাদেরকে একটা অ্যাপসের কথা বলি, সেটা হলো চাকরির খবর। এই অ্যাপসটা ডাউনলোড করলে সকল সার্কুলার ওইটার মধ্যে পাওয়া যায়, চাকরির খবর। তো এখন আসেন, এই যে এতগুলো পরীক্ষা সামনে পেন্ডিং আছে, কিছু পরীক্ষা সার্কুলার শেষ হয়ে গেছে, আবেদনের প্রক্রিয়াটা পুরো শেষ, সামনে পরীক্ষা ডেট দিয়েছে বা দিবে, সামনে পরীক্ষা হবে। আর কিছু সার্কুলার এখনো হয় নাই, কিন্তু সার্কুলারগুলো পেন্ডিং, যতটুকু জটিলতা বা প্রসেস বাকি আছে এইটুকু শেষ হলেই সার্কুলারটা হাতে পেয়ে যাবেন এবং খুব দ্রুত ওনারা পরীক্ষা দিবে। যেমন প্রাইমারির প্রধান শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক এই দুইটা পদে সরাসরি নিয়োগের জন্য আগামী ডিসেম্বরকে ওনারা টার্গেট করেছে। ডিসেম্বরের মধ্যেই এই পদের সমগ্র প্রক্রিয়াটা ওনারা শেষ করতে চাচ্ছে। তো এই সমগ্র প্রক্রিয়া চাকরির খবর এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, চাকরির খবর এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, ওইটার মধ্যে সার্কুলারগুলো নিয়মিত আপনারা পাবেন। আর পাশাপাশি এই মুহূর্তে আপনাদের কাজ কি? তাহলে এই মুহূর্তে আপনাদের কাজ হলো সর্বপ্রথম যেটা আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় হলো মোবাইলের পিছনে। এই যে আমার ভিডিওটা দেখতেছেন, এটাও মোবাইলে দেখতেছেন, ভালো কথা, কিন্তু এর আগে পরে মোবাইলে যেই কাজটা করছেন বা যা করবেন সেটা আসলে আপনার চাকরি প্রার্থী হিসেবে করা উচিত কিনা আপনি বিবেচনা করে দেখেন। আর দ্বিতীয় জিনিস হলো আমাদের প্রোক্রাস্টিনেশন, যে হ্যাঁ করবো, পড়বো, আসুক সার্কুলার, দেখি, পরিস্থিতি ভালো না, এরকম যদি আপনি বিবেচনা করেন আপনি অন্যদের থেকে পিছিয়ে থাকবেন। একটা কথা মনে রাখবেন, যাদের চাকরি হয় এবং যাদের চাকরি হয় না, এই দুইটা দলের মধ্যে পার্থক্য হলো যাদের চাকরি হয় তারা সার্কুলারের আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে, পড়তে থাকে, এবং যখন সার্কুলার আসে তখন পুরো সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে যায়, তখন শুধুমাত্র তারা রিভিশন দেয়। আর যারা সার্কুলারের অপেক্ষায় থাকে, হঠাৎ করে সার্কুলার এসে যখন পরীক্ষার ডেট হবে তখন অতটুকু সময়ের মধ্যে পুরোটা কাভারেজ দিতে পারে না, ফলে তারা একটা অসম্ভব বা একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়ে যায় এবং পুরো সিলেবাস সুন্দরভাবে কভার করতে না পারার কারণে ব্যর্থতার ফলাফল ভোগ করতে হয়।
এই জন্য আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো একটাই, সেটা হলো যদি সার্কুলার দিতে আরো দেরিও হয় আপনি কেন হতাশ হবেন? আপনার তো কাজ আছে একটা। যে চাকরি করে তার কাজ কি সকাল 9টায় অফিসে যাওয়া, বিকেল 5টায় অফিস থেকে আসা। তো আপনি একজন চাকরি প্রার্থী হিসেবে আপনি এটাকে একটা চাকরি হিসেবে নেন যে আপনি পড়াশোনা করবেন, আপনি অন্যদের থেকে অনেক বেশি বড় চাকরি পাবেন, অনেক ভালো করবেন, এই সব কিছু চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করবেন সারা বাংলাদেশে টেবিলে বসাদের মধ্যে সবচেয়ে বেশি টেবিলে বসবো আমি। এবং কত ঘন্টা বসবেন? আপনি টেবিলে বসবেন প্রতিদিন যত ঘন্টা সম্ভব, অ্যাজ মাস অ্যাজ পসিবল। সকাল 8টায় ঘুম থেকে উঠলেন, ধরেন আমি একটা রুটিনের কথা বলি, প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে শুনেন। রুটিনটা এমন যে আপনি সকাল 7টায় ঘুম থেকে উঠলেন, ফ্রেশ ট্রেশ হয়ে 7:30টার দিকে বসলেন, 7:30 থেকে 9:30 পর্যন্ত একটানা পড়লেন, নাস্তা করলেন, 10টার দিকে আবার বসলেন, একেবারে একটানা 1টা পর্যন্ত পড়লেন, আবার গোসল করলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন, ফ্রেশ হলেন, এরপর একটা সুন্দর ন্যাপ নিলেন। কারণ পাওয়ার ন্যাপটা, দুপুরবেলার ঘুমটা খুবই 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 এসেনশিয়াল একজন চাকরি প্রার্থীর জন্য। দুপুরে যদি 1 ঘন্টা ঘুমিয়ে আবার 3টার দিকে উঠেন, 3টা থেকে এখন 6:30টায় সন্ধ্যা হয়, 3.5 ঘন্টা আবারও বই পড়ার চান্স আছে। 3.5 ঘন্টা বই পড়ার পরে সন্ধ্যার দিকে আপনি যদি একটু বের হন, হালকা হাঁটাহাঁটি করে আসলেন, এসে আপনি 7:30টার দিকে আবারও যদি টেবিলে বসেন, 7:30টা থেকে 10টা পর্যন্ত পড়লেন, পড়ার পরে আবার একটু খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে এসে আবার বসলেন টেবিলে। এইখান থেকে শুরু করে টেবিলে আপনি আর 2 ঘন্টা চাইলে সময় দিতে পারেন, অর্থাৎ 10:30 থেকে 12টা পর্যন্ত। অবশ্যই অবশ্যই 12টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু আজকে লাইভটা দেখতেছেন অনেক পরে, রাত অলরেডি 1টা বাজে। যদি রাত জাগার অভ্যাস থাকে তাহলে রাতে পড়ার চেষ্টা করবেন, আর যদি রাত জাগে আপনার পড়া না হয় তাহলে রাত না জাগারই চেষ্টা করবেন। আরেকটা কথা বলবো, সেটা হলো আমার মতো আমি এই মুহূর্তে আমার এই যে আমার যে রিডিং টেবিলটা আপনাদের দেখাতে পারছি না, কারণ এটা একেবারেই বিশ্রী অবস্থা, তাও আপনাদেরকে দেখাচ্ছি। রিডিং রুমটা রাখবেন ঠিক এরকম, একেবারে এক পাশটাতে থাকবে আপনার রিডিং রুম, যেখানে আপনি একাই পড়াশোনা করবেন। বসার পরে ওই যে অন্য পাশ, অর্থাৎ অন্য পাশে কি হয়ে যাচ্ছে, অন্য পাশে কেয়ামত হয়ে গেলেও অন্য পাশ আপনি দেখতে যাবেন না। আপনি এমন দিকে মুভ করে বসবেন যে আপনি এখানে বসার পরে আমাদের নজর বা আমাদের চোখ কিন্তু আমাদের কনসেন্ট্রেশনকে অন্য জায়গায় নিয়ে যায়। যেখানে আপনার নজর যাবে ঠিক সেইটার উপরেই আপনার মনোযোগ যাবে। এই জন্য আপনার মনোযোগটা সবসময় টেবিলে রাখবেন। আরো কিছু কথাবার্তা বলি, যেমন আমরা পড়ার সময় একসাথে সব বইগুলো টেবিলে নিয়ে বসবো নাকি ফিক্সড কিছু বই নিয়ে বসবো? আমি বলবো যে যদি আপনার পড়ার সেলফ থাকে, তাক যেখানে বইগুলো রাখেন, ওইখানে সব বইগুলো গুছিয়ে রাখবেন। শুধুমাত্র এই মুহূর্তে বা এখন আপনি যেই বইটা পড়তে চাচ্ছেন ওরকম একটা বই নিয়ে বসবেন, ওইটার পড়া শেষ করবেন, পরে ওই বইটা ওইখান থেকে সরিয়ে রেখে আবার আরেকটা বই নিয়ে বসবেন, তাহলে টাস্কটা সহজ হয়ে যাবে। ঠিক ওই বৃদ্ধের গল্পের মতো, বৃদ্ধ তার মৃত্যু সজ্জায় একেবারে মারা যাওয়ার আগে আগে তার ছেলেদেরকে বলল কতগুলো পাটকাঠি আনো। পাটকাঠি কি বুঝছেন তো? পাটকাঠি কতগুলো আনার কথা বলে পাটকাঠিগুলো আনার পরে তাদেরকে বলছে, শোনো এই পাটকাঠিগুলো তোমরা একত্রে বাঁধো। পাটকাঠিগুলো একত্রে বাঁধার পরে তাদেরকে বলছে কি, তাদেরকে বলছে যে এই পাটকাঠিগুলো ধরে চাপ দিয়ে ভেঙে ফেলো। তো ছেলেরা অনেক চেষ্টা করতে, ভাঙতে পারেনি। ফাইনালি এই বৃদ্ধ কি করলো, পাটকাঠিগুলোকে খুলে এরপরে একটা একটা করে ছেলেদের হাতে দিল এবং দিয়ে বললো এখন নাও এইটা ভাঙো, এখন দেখো ভাঙা যায় কিনা। এখন একটা একটা করে চাপ দিচ্ছে আর ভেঙে যাচ্ছে। কারণ কি, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। তো আপনার সিলেবাসকে যদি আপনি ইউনাইট রাখেন বা ইউনাইটেড রাখেন, অর্থাৎ একত্রে রাখেন, পুরা সিলেবাস হিজিবিজি করে রাখেন, কখনোই পুরো সিলেবাস আপনি ক্র্যাক করতে পারবেন না বা শেষ করতে পারবেন না। আপনার কাজ হলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই হলো সব সিলেবাস। এই সব সিলেবাসটাকে এইভাবে একত্রে ধরে সবটাকে যদি ভাঙতে যান তাহলে কোনোটাই ভাঙা হবে না। আপনার কাজ হলো এখান থেকে একটা একটা টপিক নিবেন, একটা একটা টপিককে ক্র্যাক করবেন, ভেঙে ফেলবেন, তারপরে একটা একটা করে নিতে থাকবেন। এটার যদি আরো সহজ এক্সাম্পল দেই, ধরেন আপনি পাহাড়ের উপরে উঠে গেছেন, এখন আপনার ফ্যামিলির 5জন লোক নিচে ওয়েটিং এ আছে যে আপনি এই 5জন লোককেও তুলে নেবেন। আপনি কি একবারে একটা রশি নিচে ফেলে 5জনকে ওই রশিতে ধরে টেনে উপরে নিতে পারবেন? যে 5জনই একসাথে রশি ধরে আছে, আপনি একা মানুষ উপর থেকে ওই রশিটা ধরে তুলে ফেলবেন 5জনকে? এই 5জন হলো 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্ট কি কি? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের মধ্যে 2টা পার্ট, একটা হলো বাংলাদেশ, একটা হলো আন্তর্জাতিক। সব যদি একবারে তুলতে যান কোনোটাই তুলতে পারবেন না, কিন্তু একটা একটা করে তুললে প্রত্যেকটাই তোলা হবে। তাই আমি বলবো সিলেবাসকে ভেঙে বুঝে
অল্প অল্প করে পড়বেন। আরেকটা জিনিস, যারা বিসিএস, প্রাইমারি, ব্যাংক, নিবন্ধন এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন, আপনাদের জন্য মানে বাধ্যতামূলক, আমি বলবো ফরজ বা তার থেকেও যদি বেশি কিছু হয়, সেইটা অবশ্যই অবশ্যই বিগত সালের প্রাইমারি প্রশ্ন, বিগত সালের শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, বিগত সালের বিসিএস এর প্রশ্ন, এই বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে আগে কাভারেজ দিবেন। এবং এই প্রশ্নগুলো কিভাবে পড়বেন? শুধু প্রশ্নের উত্তর করবেন না, প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে পড়ে তারপরে হলো আপনি অন্য পড়াটা শুরু করবেন। কারণ আপনি যদি সিলেবাস না বুঝেই মাঠে নেমে যান, তাহলে আপনি দেখবেন যে আপনি যা পড়তেছেন সেই পড়া থেকে আপনি কমন ফেলতে পারতেছেন না, অথবা আপনি পড়তেছেন ঠিকই, দিন শেষে নেগেটিভ মার্কিং আসতেছে। এর প্রধান কারণটা হলো সিলেবাস না বুঝে পড়া। আর সিলেবাস বোঝার সবচেয়ে ভালো ওয়ে হলো পরীক্ষায় কি আসে সেই প্রশ্নগুলো দেখা। প্রশ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন যে প্রশ্নের কতটুকু ডেপথে যাইতে হবে বা কতটুকু ডেপথে না গেলেও চলবে। আরেকটা জিনিস হলো, সিলেবাস তো ফিক্সড কিছু থাকে না প্রাইমারিতে, শুধুমাত্র বিসিএস এর ক্ষেত্রে ফিক্সড সিলেবাস আছে, তাই বিগত প্রশ্নটাই আপনাকে সিলেবাস তৈরি করে দিবে। আর এর পাশাপাশি দুইটা সাবজেক্ট, ম্যাথ এবং ইংরেজি, এই দুইটাতে আমাদের দেশের অধিকাংশ মানুষই দুর্বল। তো এখন আমাকে একটা কথা বলেন আপনারা, যে মানুষ ক্রিকেট খেলার ক্ষেত্রে আগে কি গ্রামার, ক্রিকেট খেলার যে রুলস বা যে গ্রামার, এইটা আগে শেখে নাকি আগে ক্রিকেট খেলে? আছে না যে একজনকে আগে শেখানো হলো এটা হলো অফ কাট, এটা হলো অফ ড্রাইভ, এটা হলো কাভার ড্রাইভ, এরকম শিখাচ্ছে। শেখানোর পরে তাকে বলছে তুমি এরকম 100টা কাভার ড্রাইভ করো, 100টা এই অফ কাট করো, 100টা হেলিকপ্টার শট দাও। এটা শেখানো হচ্ছে, শিখাচ্ছে শিখাচ্ছে। 1 বছর শেখার পর এই মানুষটা মাঠে গেলে, মাঠে গিয়ে কি ভালো করতে পারবে? তার কাজ কি আগে গ্রামার শেখা নাকি আগে মাঠে খেলা? একটু কমেন্ট করেন। আর যদি বোরিং ফিল করেন তাহলে আমি ক্লোজ করে দিব, আমি বিদায় নিব। কেমন লাগতেছে আগে সেটা একটু কমেন্টে বলেন। রাত যেহেতু অনেক হয়েছে, আমি যেটা বলবো খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করি আজকের পরে এই সেশনটা আপনার জন্য খুবই এফেক্টিভ হবে। মানুষ আগে কি ক্রিকেট খেলার গ্রামার শিখবে নাকি আগে ক্রিকেট খেলবে? যারা ক্রিকেট খেলে অভ্যস্ত, কিছু ক্রিকেট খেলা পারে, তাদের মধ্যে যারা একটু বেশি ট্যালেন্টেড, ওদেরকে ধরে নিয়ে কোচিং করানো হয়, ওদেরকে ভালো কোচরা খেলা শিখায়, পরে ওরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে পারে। কিন্তু যে জীবনেও ক্রিকেট খেলেনি এরকম একজন মানুষকে আপনি যতই অফ কাট শিখান, লেগ কাট শিখান, যতই কাভার ড্রাইভ শিখান, এগুলো শিখালে কোনো লাভ নাই। তো মাঠে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। তো মাঠে প্র্যাকটিক্যালি কাজ না করে আমরা যেটা করি, গণিতে আমি দুর্বল, এখন আমি কি করি, আমি গণিতের রুলস, আমি গণিতের যে সূত্র সেগুলো মুখস্থ করি, আমি গণিতের এই মাথা থেকে ধরে ওই মাথা পর্যন্ত পড়ি। তো এখন এই মাথা ওই মাথা এগুলো করতে 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 একসময় দেখা যায় যে 5-10 দিন পড়ার পরে গণিত আমার কাছে বিরক্তিকর লাগে, পরে আর গণিত ধরাই হয় না। এইটা না করে আপনারা যেটা করবেন সেটা হলো, বিগত গণিত যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে সলভ করেন, আগে প্রশ্ন সলভ করেন। প্রশ্ন সলভ করলে কি হবে, আপনি ধরেন একটা অঙ্ক পেলেন পাটিগণিতের মুনাফার অঙ্ক, পরের অঙ্কটা সূচকের অঙ্ক, পরের অঙ্কটা বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক, পরের অঙ্কটা লাভ ক্ষতির অঙ্ক, পরের অঙ্কটা ত্রিকোণমিতির অঙ্ক, পরের অঙ্কটা আবারও পাটিগণিতের অঙ্ক, অনুপাতের অঙ্ক। এইভাবে যখন আসবে তখন প্রত্যেকটা সূত্রই আপনার মাথার মধ্যে বারবার আসতে থাকবে, প্রত্যেক টাইপের অঙ্ক বারবার আসতে থাকবে। আর প্রত্যেক টাইপের অঙ্ক যখন মাথার মধ্যে বারবার আসতে থাকবে, তখন অঙ্কের যে এক্সপার্টাইজ হওয়ার ব্যাপারটা আপনি অনেকখানি এগিয়ে যাবেন। এগিয়ে যাবেন কিভাবে, যে সব সূত্রগুলো, একটা বইতে যত সূত্র থাকে সব সূত্রের অঙ্কই প্রতিদিন একবার না একবার আপনার মাথায় আসবে। আর বারবার যখন আসতে থাকবে, অর্থাৎ আপনি যখন বারবার অঙ্ক করতেছেন, এখান থেকে একটা ওখান থেকে একটা, কোথায় করবেন, বিগত প্রশ্ন সলভ। প্রাইমারির বিগত প্রশ্ন, বিসিএস এর বিগত প্রশ্ন, নিবন্ধনের বিগত প্রশ্ন, এই ম্যাথগুলো সলভ করলে দেখবেন আপনি 1000 থেকে 2000 ম্যাথ সলভ করে ফেলছেন, এবং সাথে আপনি যত সূত্র আছে সব অলরেডি মুখস্থ হয়ে গেছে। এইটা করার পরে এখন আপনার কাজ হলো গ্রামারে। এখন আপনি ম্যাথের গ্রামার বুঝতে যাবেন, যে ম্যাথের কোথায় কি আছে, মুনাফার কোন অংশটা আপনি বোঝেন না, মানে কোন কোন অঙ্কগুলো পারেন আর কোন অংশটুকু পারেন না সেইটুকুতে হাত দিবেন। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা কোনো কিছু না বুঝেই, একজন বলে দিছে যে আপনি
ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যত অঙ্ক বই আছে সব অঙ্ক বই অধ্যায় ধরে ধরে করবেন, তাহলে আপনি অঙ্কে জাহাজ হয়ে যাবেন, অঙ্কে আপনি প্লেন হয়ে যাবেন, অঙ্কে আপনি হেলিকপ্টার হয়ে যাবেন, ঘোড়ার ডিম। আপনি বাস্তব সংখ্যা শুরু করছেন, 7 দিন বাস্তব সংখ্যায় লাগার পরে বাস্তব সংখ্যা বন্ধ করে আপনি অঙ্কে আর কোনোদিন হাতি দেন নাই। এভাবে অঙ্ক শেখা যায় না। অঙ্ক শেখার জন্য যদি ওইভাবে শিখতে চাইতেন তাহলে এটা ছোট বয়সে শেখা উচিত ছিল। এখন বয়সে শিখতে হলে আগে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পরে এসে, হ্যাঁ, প্র্যাকটিস করার পরে এসে ভ্যারাইটিস ম্যাথগুলো করতে 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 বিভিন্ন সূত্রগুলো মাথায় বারবার আসতে থাকবে, এবং এই সূত্রগুলো দেয়ালে লিখে টানিয়ে রাখবেন। এইভাবে ম্যাথ করার পরে একটা পর্যায়ে দেখবেন যে ম্যাথগুলো আপনার কাছে ভালো লাগা শুরু করছে, এবং ম্যাথ দেখলে আপনি মোটামুটি বুঝতেছেন যে এই ম্যাথের ট্রিক্স কি। এক্ষেত্রে প্রথমে যদি আপনি নিজে নাও পারেন, একটু দেখে দেখে বুঝে বুঝে করতে পারেন, জব সলিউশন দেখে করতে পারেন বা একটা বই দেখে করতে পারেন। কিছু করা হলে এরকম মাসখানেক করার পরে যদি আপনি অঙ্ক বই হাতে নেন, তখন দেখবেন এটার একটা অংশ আপনি পারেন, 50% 60% অঙ্ক আপনি পারেন। কিন্তু কিছু অংশ আছে যেগুলো আপনি পারেন না বা যেগুলোতে একটু জটিলতা আছে, তখন আপনি বই থেকে ধরে ধরে ওই ম্যাথগুলো করতে পারেন। আর ইংরেজির জন্য আমি বলবো, যারা ইংরেজি নিয়ে খুব বেশি টেনশনে আছেন, আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো এমসিকিউ টাইপ পরীক্ষাগুলোর জন্য ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার, যেটা এমআই প্রধান মুকুল স্যার যথেষ্ট পরিমাণে এইবার ভেরিফাই করছে এই বইটাকে, এবং পিউরিফাই করছে মানে এখানে অতিরঞ্জিত বা অতিরিক্ত কোনো একটা অক্ষরও রাখে নাই, ম্যাক্সিমাম জিনিসগুলোকে কেটে ফেলে দিচ্ছে একজন চাকরি প্রার্থী ঠিক যতটুকু পড়ার প্রয়োজন। বাজারে প্রধানত 3টা ইংরেজির গ্রামারের বই পাওয়া যায়। একটা হলো আপনার কম্পিটিটিভ ইংলিশ গ্রামার, এটার মধ্যে অনেক ইংরেজির অর্থ দেওয়া নেই, যেটার কারণে বুঝতে সমস্যা হয়। আরেকটা জিনিস হলো কম্পিটিটিভ ইংলিশ গ্রামারটা ঠিক একটু পুরানা ধাঁচের। আর আরেকটা বই আছে মাস্টার বই ওয়ান অফ দ্য বেস্ট বাজারের। এই বইয়ের উপরে কোনো বই হয় না, কিন্তু মাস্টার বইয়ে এত পরিমাণে পড়াশোনা যে মাস্টার বইটা কেউ যদি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে চায়, তাকে অন্তত 6 মাস সময় দিতে হবে শুধু ওই বইটার পেছনে। বাট আমাদের চাকরি প্রার্থীদের তো এত সময় নেই। আমাদের প্রয়োজন সংক্ষেপে বিস্তারিত মানে হলো অল্পের মধ্যে সবকিছু হিসেব করতে গেলে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার, যেখানে সবগুলো টপিক্সের উপরে ধরে ধরে আলোচনা আছে, গ্রামারের উপরে ওই টপিকের বিগত সালে আসা কোশ্চেন আছে, এবং ওই রুলসের উপরে আরো এক্সারসাইজ আছে, যাতে সহজে ইংরেজি বুঝতে পারেন। ধরেন আপনি একজন নেটিভ স্পিকারের কাছে ইংরেজি শিখতে গেলেন, ও যদি পুরো কথাটাই ইংরেজিতে বলে, তাহলে আপনি ও যেটা বোঝাতে চাচ্ছে সেইটা বোঝার জন্য আবার আরেকজন ট্রান্সক্রাইবার লাগবে বা আরেকজন অনুবাদক লাগবে। তো ট্রান্সলেটর নিয়ে আরেকজনের কাছ থেকে ইংরেজি শেখার থেকে, যে বাংলাও জানে ইংরেজিও জানে, এরকম একজনের কাছ থেকে ইংরেজি শিখলে আপনার কাজটা সহজ হয়। ঠিক সেই কাজটাই করা হয়েছে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার বইটার মধ্যে। ওই বইটার মধ্যে সহজ সুন্দর সাবলীলভাবে লেখা আছে, আর পাশাপাশি ওই বইয়ের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ এর ABCD 4টা অপশন, কোন অপশনটা কেন হলো, কোন অপশনটা কেন উত্তর হলো না, সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এই ব্যাখ্যা সহ সুন্দরভাবে বুঝে পড়লে, প্রত্যেকটা ব্যাখ্যা সহ বুঝে পড়ার সাথে সাথে আপনি এমসিকিউ গুলোতে আরেকটু এক্সপার্ট হয়ে যাবেন। এবং পাশাপাশি একটা জিনিস আমি বলি, বিগত প্রশ্নগুলো যারা যত ভালো পড়বে, ধরেন প্রাইমারিতে বিগত পরীক্ষা হলো কতবার, 2024 সালে হলো, 2022 সালে হলো, 2018 সালে হলো, 3 বছর হলো। 3 বছরে 2024 সালে হলো 3 ধাপ, 2022 সালে হলো 3 ধাপ, এই হলো 6 ধাপ, 2018 সালে হলো সম্ভবত 4 ধাপ। তো সব মিলায় 4 আর 3 7 আর 3 10 ধাপে, প্রত্যেকটা ধাপে যদি 20টা করে প্রশ্ন থাকে প্রাইমারির ইংরেজির, 20টা করে 10 ধাপে, 20-10-কে 200 প্রশ্ন, 20-10-কে 200 ইংরেজি গ্রামারের রুলস যদি আপনি শিখতে পারেন, আপনি ইংরেজির তো একটা অংশ শিখে ফেললেন। এরপর বিসিএস এর যদি প্রশ্নগুলো একটা একটা করে রুলস শিখেন, অতগুলো রুলস আপনি শিখে ফেললেন। স্যারের চোখে ঘুম, আমারও ঘুম আসতেছে। রহমান খাদিজা, আমার সাথে আড্ডা দিয়ে কি আপনাদের খারাপ লাগতেছে? তাহলে আমি ক্লোজ করে দেই। আমি হলো আজকে সকালবেলা ঠিক 10টার দিকে আমাকে কলেজ থেকে ফোন করা হয়েছে, স্যার আপনার ক্লাস আপনি আসেন। আমি ওই অবস্থায় যা পড়াছিলাম
সেভাবেই চলে গেছি। আমি গত রাতে অনেক টায়ার্ড ছিলাম, কুয়াকাটায় ছিলাম, ওইখান থেকে এসে এই শার্ট প্যান্ট পরেই ঘুমিয়ে গেছি, এই শার্ট প্যান্ট পরেই উঠে চলে গেছি কলেজে। কলেজে গিয়ে 3টা ক্লাস নিছি আজকে। 3টা ক্লাস নেওয়ার পরে সেখান থেকে টিচার্স কাউন্সিলের মিটিংয়ে, সেখানে প্রায় আপনার সব মিলিয়ে 1.5 ঘন্টার মতো ছিলাম। তারপরে অনার্সের ডিউটি ছিল, সেটা কিছুক্ষণ দিয়ে অন্য আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে আরেক জায়গায় কোচিংয়ে ক্লাস নিয়ে তারপরে হলো বিদ্যাবাড়ির ক্লাস নেওয়া শুরু করছি, এবং বিদ্যাবাড়ির ক্লাস শেষ করছি তখন রাত 11:30 বাজে। তারপরে আমার মাথায় আসলো যে চাকরি প্রার্থীরা অনেকেই টেনশনে আছে যে আসলে পরীক্ষা হচ্ছে না, সার্কুলার হচ্ছে না, কি পদ্ধতি পরিবর্তন হবে, কি হবে না হবে, এই সব কিছু নিয়ে আমরা খুব টেনশনে আছি। এই বিষয়গুলোর জন্যই মূলত লাইভটায় আসা এত রাতে। আর মূল যে কথাটা বলছিলাম সেটা হলো ইংরেজি শেখার জন্য আপনি ধরেন আজকে একটা রুলস শিখলেন যে হি র্যান ফাস্ট, সে জোরে দৌড়ালো, লেস্ট হি মিস দ্য ট্রেন, সে জোরে দৌড়ালো, লেস্ট হি মিস দ্য ট্রেন, এখানে লেস্ট শব্দটা ব্যবহার করা হয়। তো এই একটা রুলস আপনি শিখলেন একটা প্রশ্ন পড়ে। এরকম প্রশ্ন পড়ে একটা একটা করে রুলস যখন শিখবেন, প্রাইমারির 20টা ধাপের প্রত্যেকটা ধাপে যদি 20টা করে প্রশ্ন থাকে, মোট 20 400 প্রশ্ন শিখলেন। বিসিএস এ ধরেন 35তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত 11টা বিসিএস, 11টা বিসিএস এ প্রত্যেকটা বিসিএস এ 20টা করে বিসিএস এর প্রশ্ন আছে। 20 11 2 11 কত, 11 দুগুণে 22, 220টা প্রশ্ন, অর্থাৎ 400 আর 200 600 প্রশ্ন। এর বাইরে যদি আপনি নিবন্ধনের প্রশ্নগুলো দেখেন, সবগুলো প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে একবার পড়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে ইংরেজি গ্রামারের 70% অংশই আপনার আয়ত্তে চলে আসছে, এবং ওই কোশ্চেনগুলো থেকে হয় হুবহু রিপিট হবে, না হলে ওই নিয়ম রিপিট হবে, শুধু নামটাম একটু চেঞ্জ হবে। এইভাবে আপনি অঙ্ক আর ইংরেজিটা একটু এক্সপার্টাইজ যখন আপনার চলে আসবে, তখন যদি আপনি দ্বিতীয় মাস থেকে বইপত্র খুলে খুলে ধরে ধরে পড়া শুরু করেন, তখন আপনার কাছে কাজটা ইজি হয়ে যাবে। আর আমার সাবজেক্ট জেনারেল নলেজের ক্ষেত্রে আমি বলবো, জেনারেল নলেজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, যেটা মানে সচিত্র পড়াশোনা প্লাস সিকোয়েন্সিয়ালি সাল তারিখগুলো সাজিয়ে পড়া, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যতগুলো সংস্থা আছে ওই সংস্থাগুলোর ইতিহাস জেনে পড়া, সাল বুঝে পড়া, এটা কাজকে সহজ করে দেয়। আর বাংলার ক্ষেত্রে তো ফুজাইল স্যার আপনাদেরকে বেশ ভালোভাবে বুঝাই দেয়। বাংলার ক্ষেত্রে বাংলা গ্রামার 9 10-এর যেটা আছে, পারলে ওটাকে তাবিজ বানায় গুলে খেয়ে ফেলবেন। এই কাজটুকু যদি শুধু আগামী 3 মাস করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আগামী 3 মাস পরে আপনি একটা নতুন পরিচয় পেতে যাচ্ছেন। হয় প্রাইমারি স্কুলের শিক্ষক, অথবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, অথবা নিবন্ধনের একজন সহকারী শিক্ষক, অথবা নিবন্ধনের একজন প্রভাষক, অথবা আপনি বিসিএস ক্যাডার হিসেবেও নিজেকে দেখতে পারেন। স্বপ্ন দেখার সময় কখনোই ছোট দেখা উচিত না। একজন পুলিশ অফিসার, উনি বাসায় আসছেন, এসে তার ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি কি হতে চাও। তো ছেলে বলছে আমি তোমার মতো অফিসার হতে চাই পুলিশের। তো ছেলেকে তার বাপ বিশাল বড় করে চড় মারছে। মা বলছে ওকে মারলা কেন? তো সে বলছে আমি হতে চাইছি মোহাম্মদ আলীর মতো মহাবীর, তাতেই হয়েছি এই পুলিশের কনস্টেবল। ও আমার মতো কনস্টেবল হইতে চায়, ও বড় হয়ে কি হবে? যার টার্গেট 80, সে 80 না পেলেও 70 পায়, কিন্তু যার টার্গেটই 33, সে 33 না পেলে তো ফেল করে। এই জন্য আপনার টার্গেট বড় রাখেন, বেশি বেশি পরিশ্রম করেন, বেশি বেশি সময় দেন টেবিলে। শুধু একটা কথা মাথায় রাখেন, বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কেউ টেবিলে সময় দেয়, সেই ব্যক্তিটা হব আমি। এই কথাটা মাথায় নিয়ে পড়াশোনা করেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। কি করবেন আপনি? যে আপনি টেবিলে বেশি সময় দিবেন, টেবিলে বেশি সময় দিবেন। হয় না, একজন অপরিচিত লোকের সাথে যদি ধরে আপনার বিয়ে দেওয়া হয়, এখানে কে আছে? মেয়ে মানুষের নাম ধরে বলি, আছে হলো সুরাইয়া প্রিয়া। এই সুরাইয়া আপুকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হলো এমন একজন ব্যক্তির সাথে যাকে সে জীবনেও দেখে নাই বা জীবনেও চিনত না। তার সাথে সে কি সংসার করতে পারবে নাকি পারবে না? বলেন, পারবে না পারবে না? যেহেতু তার সাথে তাকে ঢুকে দেওয়া হয়েছে একই ঘরে বা একই বাড়িতে, সেহেতু একসাথে মিলেমিশে বসবাস করতে তারা পারবে। আস্তে আস্তে কোপ আপ হবে বা সামঞ্জস্য হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি টেবিলে বসা শুরু করেন, তারপরে আপনার সাথে বইয়ের সাথে সম্পর্ক হবে, তারপরে আপনার সাথে বইয়ের সাথে সম্পর্ক হবে। সম্পর্কটা হয় ধীরে ধীরে, সম্পর্কটা হয় ধীরে ধীরে, কিন্তু সম্পর্ক হওয়ার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো টেবিলে আসতে হবে।
টেবিলে আসবেন এবং টেবিলে 3 মাস বসবেন। আজকে থেকে আমার কাছে একটা স্টপ ওয়াচ আছে যেটা আমি সবসময় সাথে নিয়ে ঘুরি। এইটা হলো আমার রিস্ট ওয়াচ বা স্টপ ওয়াচ হিসেবে বলতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা জাস্ট যেটা করবেন যে ঘড়ি ধরে আপনারা টাইমগুলো ম্যানেজ করবেন। এই যে স্টপ ওয়াচটা, এটা আমি সবসময় সাথে নিয়ে ঘুরি। একটা তো রিস্ট ওয়াচ আছে, একটা স্টপ ওয়াচ আছে, একটা হলো ঘড়ি এখানে আছে, আমার ওয়াশরুমে একটা ঘড়ি আছে, কিচেন রুমে একটা ঘড়ি আছে। আপনি জাস্ট টাইমকে প্রপারভাবে কিভাবে ম্যানেজ করবেন। আরও একটা কথা বলি, ছোট ছোট স্পেলে যদি আপনি টাইমগুলোকে ভাগ করেন, ধরেন আপনি এখন 2 ঘন্টা পড়লেন, পড়ার পরে আধা ঘন্টা ঘুরলেন, আবার এসে 2 ঘন্টা পড়লেন, পড়াটাই এনার্জি পাবেন। আর অনেক সময় হয় কি আমরা একটানা বসেই থাকি, পড়তে থাকি, কিন্তু আউটপুট জিরো। আপনি যদি আধা ঘন্টা পরে 2 ঘন্টার আউটপুট পান, এইটা সবচেয়ে বেটার হবে। আর একটা জিনিস, পড়ার সময় যদি পসিবল হয় আপনার যে স্মার্টফোন বা মোবাইল ফোন, এই মোবাইল ফোন সাথে রাখবেন না। পড়ার সময় মোবাইল ফোনটা অন্য রুমে রেখে এসে আপনি পড়তে বসবেন। আর আল্লাহর ওয়াস্তে যতদিনে আপনার একটা আইডেন্টিটি না হচ্ছে, ততদিনে বন্ধুকে ডাক্তার দেখানো, বন্ধুর আব্বাকে ডাক্তার দেখানো, আত্মীয় স্বজনকে ডাক্তার দেখানো, ওর জন্য লঞ্চের টিকিট কাটা, ওর জন্য ট্রেনের টিকিট কাটা, ওর বিয়ের অনুষ্ঠানে যাওয়া, ওর মুসলমানি খাইতে যাওয়া, এইসব জিনিস বাদ দেন। আপনার যদি পরিচয় না হয়, কয়দিন পর দেখবেন যে আপনার বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, আপনি দাওয়াত পাচ্ছেন না, তখন আপনি লজ্জায় মরে যাবেন। আর আপনার একটা পরিচয় হোক, তখন কি হবে, তখন আপনার ডেট অনুযায়ী সে ডেট ফিক্সড করবে যে অমুক, কার নাম বলবো, অনিক সাহা, যে অনিক তুমি কবে ফ্রি আসো, আমরা তো ওই যে বিয়ের ডেট দিতে চাচ্ছি অমুকের, আমাদের অমুককে বিয়ে দিব, অনিক তুমি কবে ফ্রি আসো, ওই দিন আমরা ডেটটা দিব। কারণ কি? কারণটা হলো সোশ্যাল স্ট্যাটাস। আপনি যদি বিবেচনা করেন, আপনি আপনার ওই বন্ধুকে কি কখনো কল দেন যে গরুর ব্যবসা করে, অথবা যে ল্যাপটপের দোকান দেয়, অথবা যে চায়ের দোকান দেয়? আপনি খুঁজেন কাকে? আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে বড় কোনো অফিসার হয়েছে, তাকে 3 দিন কল দিয়ে যদি না পান, আপনার কল যদি রিসিভ না করে, আবার পরে যদি ব্যাক না করে, তখন আপনার মনে হয় শালা বড় হলে সবাই এরকম হয়ে যায়। কিন্তু আপনি হিসেব করে দেখেন, আপনি কতদিন আপনার থেকে ডিগ্রেড বা নিচের দিকে যারা আছে ওনাদেরকে আপনি কল দিয়েছেন। সো এটা সমাজের বাস্তবতা, এটা মেনে নিতে হবে। আর আমাদের সোসাইটিতে বেতন হাতে পাওয়া ছাড়া আর কোনোভাবেই আপনার নিস্তার নাই। বেতন হাতে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই একটা চাকরি পেতে হবে। আর চাকরি পাওয়ার জন্য আপনার কাজ কি? আপনার কাজ হলো টেবিলে বসা। এটা আপনার চাকরি। এই টেবিলে থাকা, সকালবেলা ঘুম থেকে উঠে সকাল 8টায় টেবিলে বসবেন, দুপুর 12টায় এখান থেকে উঠে যায়, গোসল করে খেয়ে দিয়ে জুমার নামাজ, ওই জোহরের নামাজ পড়ে তারপরে আবার একটা ঘুম দিবেন, তারপরে উঠে আবার টেবিলে বসবেন এবং রাত্র 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত কাজ করবেন, আবার ঘুমায় যাবেন। এটাই আপনার কাজ। কারো মুসলমানিতে যাওয়া, কারো বিয়ে খাইতে যাওয়া, কারো অনুষ্ঠানে যাওয়া, এটা আপনার কাজ না। এখন আপনার তো আইডেন্টিটি নাই। গিয়ে কি বলবেন? একজনের সাথে হাত মিলাইলে বলবে যে আমি অমুক জায়গায় কর্মরত আছি। আপনি কি বলবেন? একজন প্রার্থী যখন অনার্স শেষ করে, অর্থাৎ স্নাতক সম্মান শেষ করে, তখন তার তো কোনো পরিচয় থাকে না, আইডেন্টিটি ক্রাইসিস। তখন সে কি বলে, নিজেকে কি পরিচয় দেয়? আমরা কিভাবে পরিচয় দিই যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি ব্রজলাল কলেজে পড়তেছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়তেছি। কিন্তু যখন আপনার কোনো পরিচয় নেই, তখন আপনি সোসাইটিতে গিয়ে কি করবেন? আপনি মসজিদে গেছেন ঈদের নামাজ পড়তে, আপনার ছোট ভাই যে হলো 10 বা মেট্রিক পাস করে পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করছে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করছে, ও হাত তুলে বললো এই লেখেন আমার নামে 2000, আমি 2000 টাকা দান করব মসজিদে। আপনি তখন পারলে মসজিদ থেকে পালায় যান, কারণ আপনার পকেটে 2000 তো ভালো, 200 টাকা দেওয়ারও সামর্থ্য নেই। তো আমাদের দেশে এই জিনিসটা কি? আমাদের দেশে এই জিনিসটা হলো, যতদিনে আপনি চাকরি না পাবেন, আপনার তো কোনো আইডেন্টিটি নেই। দ্বিতীয় হলো, ফিনান্সিয়ালি যতক্ষণ আপনি স্টেবল না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাইরে কাজ কি? হ্যাঁ, যদি বিড়ি সিগারেট খাওয়ার কারো অভ্যাস থাকে, চা খাওয়ার অভ্যাস থাকে, নিয়ে আসেন, এগুলো গাঁটটি ভরে ঘরে নিয়ে আসেন, একটু পরপর ঘরের পিছনে আগানে বাগানে গিয়ে খেয়ে আসেন, খেয়ে আবার টেবিলে বসেন। আপনি একটা চা খাইতে যাবেন, এক বন্ধুর সাথে চা খাইতে বসবেন 5 মিনিটের জন্য, চলে যাবে 5 ঘন্টা। কেন আপনি 5 ঘন্টা দিবেন? ওয়াই? আপনার টাইমের ভ্যালু আছে। আপনার টাইম যদি আপনি নিজে নষ্ট করেন, আপনার টাইমকে যদি আপনি ডিভ্যালুয়েশন করেন, এটার জন্য আপনাকেই পস্তাইতে হবে। সো আপনি আপনার টাইমকে যদি মূল্যবান মনে করেন, আজকে থেকে শুরু করে, আজকে হলো মানে আমাদের কোন মাস?
আজকে হলো আমাদের অগাস্টের 26 তারিখ। মনে রাখবেন, ঠিক অগাস্টের 26 তারিখ থেকে আগামী ডিসেম্বরের 26 তারিখ পর্যন্ত আমি পুরা সিলেবাসটাকে কাভার করে ফেলবো। এই চাকরির সিলেবাসে যা যা আছে, যা যা পড়তে হয়, সবকিছু আমি কাভার করে ফেলবো এবং এনি হাউ আমি এটা কাভার করবই করব। এবং তাতে যত ঘরটা আমার টেবিলে বসা লাগবে, ঠিক যদি এইভাবে টার্গেট নিয়ে আপনি বসতে পারেন, তাহলে আপনি অবশ্যই বসতে পারবেন এবং শেষ করতে পারবেন। ধরেন আপনি টার্গেট নিলেন এবং আপনার টার্গেট অনুযায়ী লিখলেন যে আপনি কতটুকু পড়বেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি পারবেন। আর যদি এটা না করেন তাহলে কি হবে, আপনি ঘুরবেন এর ওর জন্য। আপনি দেখা গেল এক বন্ধু প্যান্ট কিনতে যাচ্ছে, বন্ধু আমার সাথে একটু চল অমুক মার্কেটে প্যান্ট কিনতে যাবো। আপনি ওর সাথে প্যান্ট কিনতে গিয়ে বোকার মতো ঘুরছেন, ও 2 কাপ চা খাওয়ায় আপনাকে 5 ঘন্টা ঘুরাইছে। আপনার টাইম কি এত সস্তা? 2 কাপ চায়ের জন্য আপনি 5 ঘন্টা ঘুরবেন আর একজনের পিছনে? আপনার টাইম সস্তা না। আরেকটা ব্যাপার হলো, যদি আপনার আইডেন্টিটি না হয়, এখন যে বন্ধু আপনাকে নিয়ে প্যান্ট কিনতে যাচ্ছে, আগামী 2 বছর পরে ওই বন্ধু আপনার কল রিসিভও করবে না এমনিতেই। সো আপনি যদি নিজেকে কিছু করতে চান বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার সময়ের ভ্যালুটা আপনার জানতে হবে, যে আপনার সময়টা আপনার কাছে কত মূল্যবান। এখন থেকে আগামী 3 মাস এই সময়টা যদি প্রপারভাবে কাজে লাগাতে পারেন, আগামী 3 মাস পরে আপনি একটা নতুন আইডেন্টিটি পেতে পারেন, বা আগামী 6 মাস পরে আপনি একটা নতুন আইডেন্টিটি পেতে পারেন। ফিনান্সিয়ালি আপনি যে ক্রাইসিসে আছেন, আমাদের সবারই স্বপ্ন থাকে কি, আমি চাকরি পাবো, চাকরি পাওয়ার পরে আমি নিজে সচ্ছল অবস্থায় চলবো, বাবা মাকে চালাবো, আত্মীয় স্বজনকে চালাবো, ওই বোনের ছেলে একটা জিনিস আবদার করছে ওইটা দিব, ভাইয়ের ছেলে আবদার করছে ওইটা দিব। এই জিনিসগুলো দিব, করব, এত যে স্বপ্ন, এত কিছু, সবকিছু লুকিয়ে আছে শুধু একটা জিনিসের মধ্যে, সেটা হলো আপনার সাকসেস। আর আপনার সাকসেসটা লুকিয়ে আছে আপনার সময়ের প্রপার ব্যবহার। আপনি যদি সময়ের প্রপার ব্যবহার করেন তাহলে ভালো। আর আপনি যদি মনে করেন আপনার সময়ের কোনো ভ্যালু নাই, অমুকের মুসলমানই হয়েছে, সেখানে গিয়ে 2 দিন আগে হইতে আপনার বেড়াইতে হবে, আপনার গিয়ে স্টেজ সাজাইতে হবে, তাহলে আপনি স্টেজ সাজান গিয়ে ভবিষ্যৎ অন্ধকার। আমি আবারও বলতেছি, আগামী 3 মাস চাকরি প্রার্থীদের জন্য, আপনারা যারাই আছেন, খুবই খুবই ভাইটাল, ক্রুশাল একটা মোমেন্ট। এই মোমেন্টটা যত ভালোভাবে কাজে লাগাতে পারবেন, তত বেশি দূরে যেতে পারবেন। স্বপ্ন যত হাই রাখেন, স্বপ্ন হাই রাখার মানে কি, 80 পাওয়ার টার্গেট করলে আপনি অন্তত 70 পাবেন। 33 পাওয়ার টার্গেট করলে 33 মিস করলে আপনি ফেল। সো আপনি টার্গেট কি করবেন সেটাও আপনি ঠিক করেন, কিভাবে প্রস্তুতি নেবেন সেটাও আপনি ঠিক করেন। আপনি ঘুরতে গেলে বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার জন্য টাকা ঠিকই ম্যানেজ হয়, কিন্তু বিদ্যাবাড়িতে ভর্তি হওয়ার কথা বললে তখন বলে, স্যার আপনাদের কোর্স ফি অনেক বেশি, এত টাকা দিয়ে ভর্তি হওয়া যায়? ভাইরে, আপনি প্রথম মাসে যা বেতন পাবেন, ধরেন 9ম গ্রেডে প্রথম মাসে বেতন পাবেন আপনি প্রায় 37-38 হাজার টাকা বা 35 হাজার টাকা, বা অন্য গ্রেডে বা যে কোনো গ্রেডেই ধরি 10-12-15 হাজার টাকার নিচে তো আর সরকারি স্যালারি নেই। তো ওইটার একটা অংশ দিয়ে আপনি বিদ্যাবাড়ির সাথে ভর্তি হলে কি হবে, আপনি বিদ্যাবাড়ির সাথে ভর্তি হওয়ার পরে বিদ্যাবাড়ির রেগুলার ক্লাস, রেগুলার পরীক্ষা, পড়াশোনার কন্টিনিউইটি, টেবিলে থাকা, এই জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। এই জন্য আমরা বলি সামনে একটা বড় সিজন আসতেছে, এই সিজনটাকে কাজে লাগাইতে হলে আপনি একটা একাডেমির সাথে যুক্ত হয়ে যান। একাডেমি আপনাকে একটা সুন্দর রুলসের মাধ্যমে চালাবে এবং একাডেমি কাজ করবে। এই যে সিলেবাসটা আমরা দেখালাম, এটা ফুল সিলেবাস। এই সিলেবাসটাকে ভেঙে ভেঙে একটা একটা করে ধরে ধরে ভেঙে ভেঙে আপনাকে খাওয়াই দিবে এবং আপনার কাজটাকে সহজ করে দিবে। তাই আমি বলবো, যারা প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, বিসিএস 50তম বিসিএস, 49তম বিসিএস এবং 51তম বিসিএস এর জন্য যদি কেউ এখন থেকে প্রস্তুতি শুরু করতে চান, আমাদের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আমি নিজে এর আগে কর্মরত ছিলাম বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন অফিসার হিসেবে, আর এখন বর্তমানে কর্মরত আছি বিসিএস শিক্ষা ক্যাডারে 43তম বিসিএস থেকে। তার পূর্বে আমি পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলাম এবং এর পূর্বে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে একটা কলেজে প্রভাষক হিসেবে যুক্ত ছিলাম 7 মাসের মতো। এবং তার মাঝখানে আমি প্রাইমারির জন্য পরীক্ষা দিয়েছিলাম, ভাইবা দিয়েছিলাম 2018 সালে। তো ওইখানে জয়েন করা হয় নাই। সো আমি বলবো যে আপনি চাকরির প্রস্তুতিটা যখন শুরু করেন, এমন ভাবে করেন যে যতগুলো পরীক্ষা দিবেন সবগুলাতেই পাশ করবেন। কারণ পড়া তো একই, সিলেবাস একই, বই একই, শুধু জাস্ট যেটা করতে হবে টেবিলের সময় বাড়াইতে হবে। আর টেবিলের সময় বাড়াইতে হলে একটা রুটিন লাগবে।
আর একটা রুটিন মেনটেন করার জন্য আপনার একটা গাইডলাইন লাগবে। আর গাইডলাইন হিসেবে কেউ যদি আপনার পেছনে না থাকে, আপনি এলোমেলো ভাবে চলতে থাকেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে হয়তো পারবেন, যদি পারেনও তাহলেও অনেক কষ্ট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি বলবো যে এই সময়টা প্রপার একটা টাইম, এই সময়টা ভর্তি হওয়ার সময়। যদি আপনারা কেউ যুক্ত হতে চান, বিদ্যাবাড়িতে এখন 55% ডিসকাউন্ট চলছে, এবং এই 55% ডিসকাউন্টে আপনি বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে আপনি আপনার মতো পড়তে থাকেন, তারপরে বাকিটা আল্লাহ ভরসা, যা তকদিরে আছে অবশ্যই ভালো কিছু হবে। স্যার আপনি কমেন্ট পড়েন না কেন? আসেন এখন আপনাদের কমেন্ট পড়ি। বলেন স্যার বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে? আল্লাহর দান, হ্যাঁ আল্লাহর দান, বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বেন। স্যার কমেন্ট পড়েন না কেন? লিটন হাওলাদার, এই যে কমেন্ট পড়লাম। এখন বলেন স্যার আপনি এখন কি জব করেন? আমি এখন সরকারি চাকরি করি, বলতে সরকারি কলেজের লেকচারার হিসেবে কর্মরত আছি, কারণ এইখানে প্রচুর পরিমাণে ছুটি ছাটা আছে, রিল্যাক্স আছে, এবং চাকরিটা করে শান্তি পাওয়া যায়, এবং সোশ্যাল প্রেস্টিজ যথেষ্ট আছে, পাওয়ার প্র্যাকটিসের সুযোগ নাই, এবং টাকা পয়সা একটু কম, সেই জন্য আবার আপনাদেরকে পড়াই। স্যার পুলিশ ভেরিফিকেশন আছে? হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন যে কোনো চাকরিতেই হয়। চেষ্টা করবেন পলিটিক্যাল যে ইনভলভমেন্ট, এটা থেকে দূরে থাকার জন্য। স্যার প্রাইমারির জন্য বিদ্যাবাড়ির কোচিং সহ বিদ্যাবাড়ির প্রাইমারি ডাইজেস্ট প্লাস বই এবং হার্ড কপি নিয়ে কিছু বলেন। আমি বলবো বিদ্যাবাড়ির বইগুলো এক কথায় অসাধারণ। বিদ্যাবাড়ির বইগুলো যারা বানাচ্ছেন, আমরা নিজেরা ওনাদেরকে গাইডলাইন দিচ্ছি, এবং পাশাপাশি ওনারা নিজেরাও অনেক কোয়ালিফাইড। বিদ্যাবাড়ি এমন কাউকে দিয়ে কাজ করায় না যারা কোয়ালিফাইড না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। স্যার এখন কি নতুন কোনো ব্যাচ চালু আছে? হ্যাঁ, এখন আমাদের প্রত্যেকটারই ব্যাচ চালু আছে। প্রাইমারির নতুন ব্যাচ, এরপরে এনটিআরসিএ বা নিবন্ধনের নতুন ব্যাচ, তারপরে হলো আমাদের 11-20 গ্রেডের যে পরীক্ষাগুলোর কথা বললাম, ওই পরীক্ষাগুলোর নতুন ব্যাচ। খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সিভিল সার্জনের অধিদপ্তরে, আপনার স্বাস্থ্য সহকারী পদে, ফায়ার সার্ভিসে, অর্থ মন্ত্রণালয়ে, এরপরে হলো আপনার চা বোর্ডের যে পরীক্ষা, কম্পিউটার কাউন্সিলের পরীক্ষা, আইন বিচার সংসদ মন্ত্রণালয়ের পরীক্ষা, বস্ত্র পাট মন্ত্রণালয়ের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, সমাজসেবার পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য আমাদের 11 থেকে 20তম গ্রেডের কোর্স চালু আছে অলরেডি। স্যার প্রাইমারি আর নিবন্ধন যে কোনো একটাতে ভর্তি হলে হবে? হ্যাঁ, যে কোনো একটাতে, দুইটাতে ভর্তি হয় না কেউ। আমি দুইটাতে ভর্তি হতে কোনোভাবেই সাজেস্ট করবো না, কারণ পড়াশোনা পুরাটাই সেম টু সেম। তবে এক্ষেত্রে সবচেয়ে বেটার হবে আপনারা যদি প্রাইমারিটাতে ভর্তি হন। প্রাইমারিটাতে ভর্তি হলে প্রাইমারিও হয়ে যাবে, নিবন্ধনও হয়ে যাবে। নিবন্ধনটা প্রাইমারির থেকে একটু সহজ আছে। পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার সম্পর্কে বলেন। পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার পেয়ে যাবেন। আপনার ক্লাস অসাধারণ লাগে। 19তম নিবন্ধনের নতুন নিয়ম কি স্যার? নতুন নিয়মে গণবিজ্ঞপ্তি থাকবে না, সার্কুলার দিবে, সার্কুলারে পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলেই সরাসরি চাকরি। এনটিআরসিএ সিলেবাস কি চেঞ্জ করবে? না, কোনো সিলেবাস চেঞ্জ করবে না, যা আছে তাই থাকবে। 49তম বিসিএস এর প্রশ্ন কি ইংরেজি ভার্সন হবে? এইটা একটা গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা নিয়ে একটু কথা বলি। 49তম বিসিএস এর কোয়েশ্চেনটা কিছু অংশ বাংলা হবে, কিছু অংশ ইংরেজি হবে, এইটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে। এবং যতটুকু আমি জানতে পেরেছি যে ইংরেজি ভার্সনে ওনারা সাবজেক্টিভ কোশ্চেনগুলো করতে চাচ্ছে, তবে অধিকাংশ এটার এগেইনস্টে বা বিপক্ষে ভেটো দিয়েছে। কারণ আপনি যেখান থেকে পড়ে এসছেন ওইখানে বাংলায় পড়েছেন, যাদেরকে পড়াবেন ওনারা বাংলায় পড়ে, সো হঠাৎ করে ইংরেজিতে প্রশ্ন করলে দুইটা পক্ষের জন্য এটা জটিল হয়ে যাবে। তো ওইটা বাতিল করার জন্য ওনারা কাজ করতেছে। পরবর্তী নিবন্ধনের বিষয় নিয়ে কিছু বলেন। পরবর্তী নিবন্ধনের বিষয় নিয়ে আমি বললাম যে পরবর্তী নিবন্ধনে আর এই সিস্টেম থাকবে না, গণবিজ্ঞপ্তি, মেধা তালিকা, হাবিজাবি কিচ্ছু থাকবে না। যে কয়জন নেওয়া হবে বা যে কয়টা পদ ফাঁকা আছে, ধরেন পদ ফাঁকা আছে 5টা, ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হবে 10 জনকে। তার মানে পরীক্ষাটা অনেক কঠিন করা হবে। একেবারে বেছে বেছে যে কয়টা পদ ফাঁকা সেই অনুসারে ওনারা পাশ করাবে। ধরেন যদি 5টা পদ ফাঁকা থাকে, ওনারা 10 জনকে ভাইবা দেওয়ার সুযোগ দিবে, এবং এই 10 জনের মধ্যে থেকে বাছাই করে 5 জনকে নিবে। এসি চলতেছে, একেবারে ঠান্ডা লাগতেছে অনেক বেশি। জাস্ট আপনাদের সাথে একটা ক্যাজুয়াল আড্ডা আর কি, যে আপনারা আসলেই অনেকে হতাশায় ভুগতেছেন বর্তমান সিচুয়েশনে, সেটার জন্য আসা। আর আমি একটা জিনিস, স্যার কারোর নামে মামলা থাকলে কি জব হবে? মামলায় যদি আপনার কোনো সাজা না হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি মামলায় সাজা হয় তাহলে ঝামেলা হবে। কিন্তু মামলার আবার 2টা ক্যাটাগরি আছে, একটা হলো ফৌজদারি মামলা, একটা হলো দেওয়ানি মামলা।
দেওয়ানি মামলা হলো জায়গা জমি সংক্রান্ত মামলা, যেটা বাড়িতে থাকে, সাধারণত ঘর বাড়িতে হয় এই জায়গা জমি নিয়ে। এই মামলায় কোনো সমস্যা নেই। আর যেটা ফৌজদারি মামলা, অর্থাৎ ধরেন ফ্রড, মারামারি, ধর্ষণ, হত্যা, মাদক, অস্ত্র, এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে জটিলতা হতে পারে, তাও যদি আপনার বিচার হয় মামলায়। আর মামলায় যদি আপনার বিচার না হয় তাহলে কোনো সমস্যা হবে না। স্যার, পরবর্তী নিবন্ধনে এমসিকিউ মার্ক যোগ হবে ভাইবার জন্য। এমসিকিউ মার্ক এবং ভাইবার মার্ক যোগ করেই সম্ভবত পরবর্তীতে পরীক্ষায় সিস্টেম হতে পারে। স্যার, পড়া মনে রাখার টেকনিক যদি বলেন। পড়া মনে রাখার টেকনিকটা হলো যে পড়াগুলোকে একটা সিকোয়েন্সে নিয়ে আসতে হবে। একটা সিকোয়েন্সে কিভাবে নিয়ে আসবেন এইটা নিয়ে আমি আলাদা করে একটা সেশন ইনশাল্লাহ করব। স্যার, বিদ্যাবাড়ি থেকে কোশ্চেন ব্যাংক পাবলিশ করা হবে? হ্যাঁ, বিদ্যাবাড়ি থেকে কোশ্চেন ব্যাংক পাবলিশ করার চেষ্টা চলতেছে, তবে আপাতত যেখান থেকে পান এরকম বাজারে যে কোনো একটা দোকান থেকে আপনারা একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারেন। ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নেই। আপনারা ভালো থাকেন। আমি একটা জিনিসই বললাম, শুধু একটা কথা মাথায় রাখবেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কেউ টেবিলে সময় দেয় সেই ব্যক্তিটা কে হবে? সেই ব্যক্তিটা হব আমি। এইটা আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। তানিয়া তাবাসসুম, হৃদয়ে গোস্বামী, এরপরে আছে মারুফা ইসলাম, এরপরে আছে আদালিনা আউরা। আচ্ছা, আদালিনা আউরা, এটা কেমন নাম? আরোরা। আচ্ছা, তারপরে আছে রুকাইয়া রুম্মান, তারপরে লিখছেন কানিস ফাতেমা হানি, তারপরে আছে মেশকাত শরীফ, তারপরে আছে সুজন রয়, থ্যাংক ইউ। আমি 11 থেকে 20তম গ্রেডের কোর্স করেছিলাম এবং এনটিআরসি এর ভাইবা দিয়েছিলাম। লেকচার শিট পড়লে কি চলবে? তাছাড়া এনটিআরসি এর ডাইজেস্ট পড়তেছি। আচ্ছা, হ্যাঁ, এনটিআরসি এর লেকচার শিটটা পড়লেই হবে। তো ভাইবা দিয়ে কি করছেন? আপনাদের মধ্যে কেউ কি সফল আছেন? অলরেডি কিছু করে ফেলছেন, এরকম কেউ আছেন? তারা থাকলে ভালো হতো, ওনাদের সাথে একটু আড্ডা দিতাম। একটু প্রাণবন্ত লাগতেছে কিনা, আপনাদের একটু চাঙ্গা লাগতেছে কিনা? এই যে আড্ডাটা আমরা দিলাম, আড্ডাটা কেমন লাগলো বলেন তো? আমি আসি। এই মনোয়ার সরকার, আপনি কি চাকরি পেয়েছেন নাকি ভাইবা দিয়েছেন? কোনটা একটু কমেন্টে বলেন। আপনারা যারা চাকরি পেয়েছেন এরকম ভাইবা ফেল, আচ্ছা, যারা সফল হয়েছেন এরকম কেউ এখানে থাকলে একটু বলেন। ওনাদেরকে নেই, ওনাদের কাছ থেকেও একটু গল্প শুনি, যেহেতু রাতের আড্ডা, রাতের গল্প, অনেকেই আসেন। আলহামদুলিল্লাহ স্যার। প্রাইমারি কোর্স ফি কত টাকা প্লিজ? কোর্সে ভর্তি আছি। প্রাইমারি নিয়োগ কি এই মাসে হবে? হ্যাঁ, এই মাসে হবে ইনশাল্লাহ। সার্কুলার কনফার্ম হয়ে যাবে এবং খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। স্যার, আপনার ছাত্র প্রাইমারি 23 ব্যাচ। জি স্যার, খুব ভালো লাগলো। আচ্ছা, 19তম নিবন্ধন প্রিলি, থ্যাংক ইউ স্যার, সো মাচ গ্রেটফুল। জি স্যার, ভালো। ওকে, তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা। শুধু একটা কথাই বলি, সেটা হলো যে আপনি সফল না হলে এখন আপনি যাদের পিছনে সময় দিচ্ছেন তারা আপনাকে চিনবে না, আর যদি আপনি সফল হন তাহলে তারা আপনাকে খুঁজে বের করবে। এখন ডিসিশন আপনার, আপনি তাদের পিছনে সময় দিবেন নাকি টেবিলে সময় দিবেন। আর যদি টেবিলে সময় দিতে পারেন, আই গ্যারান্টি ইউ যে আপনি যদি আজকে থেকে আগামী 3 মাস টেবিলে এরকম ভাবে সময় দেন যে আপনি টেবিলে সকালে বসবেন, একেবারে রাতের বেলা আবার বিছানায় যাবেন, টেবিলে বসবেন, আবার রাতের বেলায় বিছানায় যাবেন, বাইরে সূর্যের আলো দেখার দরকার নেই। 3 মাস পর দেখবেন সূর্যের আলো কুয়াকাটা গিয়ে, কক্সবাজার গিয়ে, বান্দরবন গিয়ে, সেন্ট মার্টিন গিয়ে ঘুরেন। টাকা পয়সা পকেটে থাকলে ইচ্ছা মতো সব করা যায়। আর কয়টা টাকা একটু কষ্ট করে বিদ্যাবাড়িকে দেন। বিদ্যাবাড়িকে টাকা দিলে সেই টাকা নিয়ে বিদ্যাবাড়ি পালিয়ে যাবে না। বিদ্যাবাড়ি থেকে সেই টাকা নিয়ে বিদ্যাবাড়ি পালিয়ে যাবে না। বিদ্যাবাড়ি আপনাদের সাথে আছে। আর বিদ্যাবাড়ির সাথে থাকলে আর কিছু না হলেও রুটিন অনুযায়ী পড়াশোনা এবং ক্লাসগুলো করা আর লেকচার শিটগুলো পড়া, এতটুকু অংশ করতে পারলে একজন চাকরি প্রার্থী অবশ্যই ভালো করতে পারবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি আবার আগামীকালকে ক্লাসের জন্য ক্লাসের লেকচার বানাচ্ছি।
ওইটার কাজ করতেছিলাম। মাঝখানে মনে হলো যে আপনারা অনেকেই আছেন যারা হতাশ, স্যার প্রাইমারি কোর্স ফি কত টাকা প্লিজ বলবেন। আচ্ছা, আপনারা যারা কোর্স ফি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই প্রত্যেকেই কোর্স ফি সম্পর্কে কমেন্ট করে রাখেন, এবং কোর্স ফি সম্পর্কে কমেন্ট করলে ওনারা রিপ্লাই দিয়ে দিবে। আমাদের যে টিম আছে, বিদ্যাবাড়ির টিমে প্রায় 250 জন মানুষ কাজ করে, ওনারা এই রিপ্লাইগুলো দিয়ে দিবে। আমরা শুধুমাত্র পড়াই, কিন্তু ওনাদের কল্যাণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়। আপনারা যারা ভর্তি হতে চান, আমি আবারও বলি, রাতের বেলায় আমাদের মাথায় অনেক ভালো ভালো আইডিয়া আসে, অনেক সুন্দর সুন্দর কল্পনা আসে, এই করব ওই করব, কিন্তু সকাল হলে এগুলো আর একটাও এফেক্টিভ হয় না। সকাল হলেই একজন হঠাৎ করে কল করে বলে কি যে বন্ধু একটু বাইরে আসো, আমরা একটু করব। এই যে বাইরে গেলেন, ওই দিনের পড়াটা শেষ। এটার জন্য আপনার যদি একটা ক্লাস থাকে, আপনি বলতে পারবেন যে আমার আজকে ক্লাস আছে, আমি বাইরে বের হবো না। তখন আপনার ক্লাসও হবে, পড়াও হবে, এবং আপনি আগাতেও থাকবেন। তো এই জন্য আমি বলবো বিদ্যাবাড়ির সাথে অবশ্যই যুক্ত হয়ে যান। এবং আমি দায়িত্ব নিয়েও বলছি যে বিদ্যাবাড়ির সাথে যুক্ত থেকে এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেন, প্রাইমারির চাকরি পাওয়াটা আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে। আর বিসিএসটা ডাল ভাত বলবো না, কারণ বিসিএস এ এখন মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রুয়েট, কুয়েট, ডুয়েট, চুয়েট, এইসব ইউনিভার্সিটি থেকে লোকজন আসে। তো আসলেও কম্পিটিশন তো হবে এসএসসির সিলেবাসের উপরে, অর্থাৎ মেট্রিক পরীক্ষার সিলেবাসের উপরে। অন্তত একটা ফাইট দিতে পারবেন, সেরা একটা ফাইট, যদি আপনি বিদ্যাবাড়ির সাথে যুক্ত থাকেন। এবং বিদ্যাবাড়ির সাথে আমি যুক্ত আছি, জাহিদ সজল স্যার যুক্ত আছে, আমাদের রফিক স্যার যুক্ত আছে, আমাদের প্রবাল শরীফ স্যার যুক্ত আছে, আমাদের ফুজাইল স্যার যুক্ত আছে। আমরা প্রত্যেকেই গভর্নমেন্ট জব করি, এবং আমরা অলরেডি এই লাইনে সাকসেস, এবং আমরা অলরেডি এই পরীক্ষাগুলো দিয়ে এসেছি। সো আমাদের কাছ থেকে আপনি যে গাইডলাইনটা পাবেন, সেটা আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে অন্যান্যদের তুলনায়। তো আপনারা যারা প্রাইমারি কোর্স ফি জানতে চাচ্ছেন, আমি নিজেও আসলে প্রাইমারি কোর্স ফিটা জানি না, আপনারা শুধু জাস্ট কমেন্টে লিখে রাখেন, ওনারা রিপ্লাই দিয়ে দিবে। আমি শুধু ক্যাজুয়ালি আপনাদের ভালোবাসায় বা ভালোবাসার টানে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম, যে আপনাদের একটা হতাশ সময় চলছে, এই হতাশ সময়টাকে একটু ভালো করে দেওয়ার জন্য। যে সামনে বড় বড় সার্কুলার গুলো আসছে, প্রায় 15 থেকে 20টা পরীক্ষা অপেক্ষা করতেছে, এবং সামনে আরো অনেক পরীক্ষা আসবে। এই জিনিসগুলো শোনানোর জন্য বা মেসেজগুলো দেওয়ার জন্য আমি আসা। আমি আসলে কোর্স ফিটি এগুলো সম্পর্কে জানি না। আপনারা যারা কোর্স ফি সম্পর্কে জানতে চান, শুধু জাস্ট লিখে রাখেন ভর্তি হতে চাই, বা কোর্স ফি কত এবং কোনটার জন্য, সেটা স্পেসিফিক যদি লিখে রাখেন, আমাদের যারা প্রতিনিধি আছে ওনারা হয়তো সকালে আপনাকে রিপ্লাই দিবে। ওনারা হয়তো এখন ঘুমিয়ে গেছে, আর কিছু লোকজন আছে যারা এখন রিপ্লাই দিতে পারবে। আমি কোন ডিস্ট্রিক্টের? আমি হলো পটুয়াখালী ডিস্ট্রিক্টের, এবং আমার এখন বর্তমান পোস্টিং হলো ভোলাতে। আমি বাংলাদেশ নির্বাচন কমিশনে কর্মরত ছিলাম নির্বাচন অফিসার হিসেবে, এখন বর্তমানে কর্মরত আছি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে। এবং তার পূর্বে পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলাম, এবং এর পূর্বে আমি একটা কলেজে, বেসরকারি কলেজে এনটিআরসি এর পরীক্ষা দিয়ে প্রভাষক হিসেবে কর্মরত ছিলাম। আর মাঝখানে আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাও দিয়েছিলাম, এবং ওইখানেও মোটামুটি ভাবে দিয়েছিলাম, কিন্তু জয়েন করা হয় নাই। তো বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে সবগুলোই মোটামুটি চাকরির পরীক্ষা দিয়েছি। এবং ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার ওয়াইফ উনিও প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, এবং তার পূর্বে উনি কৃষি ব্যাংকের অফিসার হিসেবে এখন কর্মরত আছেন। এর আগে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। সো আমি বলবো, আপনারা যদি ভর্তি হতে চান, চোখ বন্ধ করে বিদ্যাবাড়িকে টাকা দিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেই ক্লাসগুলো আপনারা পাবেন, এই ক্লাসগুলো আপনারা কোনোভাবে আপনার এলাকায় পাবেন না। যেই টিচারদেরকে আপনি এখানে পাবেন, এই টিচারদেরকে আপনি আপনার এলাকায় পাবেন না। কারণ এখানে যারা পড়াচ্ছে অনলাইনে, এই টিচাররা হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স, এবং পাশাপাশি এই প্যানেলটা হলো যারা নিজেরা অলরেডি সাকসেসফুল হয়েছে, নিজেরা সফল হয়েছে, নিজেদের কর্মক্ষেত্রে তারা নিজেরা এই পরীক্ষাগুলো পাশ করে আসছে, এই পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখে, এবং আপনাদেরকে একটা ভালো দিক নির্দেশনা বা গাইডলাইন দিতে পারবে। আর বাসায় বসে যদি মোবাইলে পড়ে পড়ে আপনি ভালো একটা কিছু করতে পারেন, তাহলে এটা একটা বেস্ট সুযোগ না? অনেকের হয় যে বাইরে যাওয়ার সুযোগ থাকে না বা থাকে না। আমি বলবো এই কয়টা টাকার জন্য ভয় করবেন না। এখন অফার দিছে, কে যেন কমেন্ট লিখছে, এখন 55% অফার চলছে, এবং অফারে কোর্স ফি হলো 2475 টাকা। হ্যাঁ, প্রাইমারিতে এখন ভর্তি ফি মাত্র 2475 টাকা, অর্থাৎ আপনার প্রথম মাসের বেতন হবে 17,560 টাকা। তো 17,500 টাকা থেকে 2400 টাকা দিলে কত টাকা হয়, একটু অঙ্কটা করে দেন। 24 করে এটা 4 গুণ করলে হয় 4 24 10,000
আর হলো 24 দুগুণে 48, প্রায় 7 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনার প্রথম মাসের 7 ভাগের 1 ভাগ বা 8 ভাগের 1 ভাগ টাকা নিচ্ছি আমরা শুধুমাত্র আপনাকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু কোনো ঘুষ, লেনদেন, প্রশ্ন বেচাকেনা এগুলোর কথা বলছি না। আমি বলছি আমাদের সাথে পড়লে আপনার চাকরিটা ইনশাল্লাহ কনফার্ম হবে। এবং সামনে বড় একটা সার্কুলার আসতেছে, এই সার্কুলারটা কোনোভাবেই হাতছাড়া করিয়েন না। আমাদের সাথে ভর্তি হন বা না হন, টেবিলের সাথে কানেক্টেড হন এবং পার ডে মিনিমাম 10 আওয়ার্স পার ডে, এনি হাউ এনি পসিবল ওয়েস। এটা আপনি খুঁজে বের করবেন, কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে অবশ্যই আপনি রাস্তা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো সেশনে, অন্য কোনো সময়। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। আর যারা কোর্স ফি জানতে চান বা ভর্তি হতে চান, তারা আমাদের একটা ফোন নাম্বার আছে, এটা একটু লিখে রাখতে পারেন। ফোন নাম্বারটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। ওই ফোন নাম্বারে ফোন করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানান। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট।